দেখো ব্যঞ্জন সন্ধি মূলত কি? ব্যঞ্জন সন্ধি হচ্ছে যে ব্যঞ্জন বর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণের এবং ব্যঞ্জন বর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলনকে ব্যঞ্জন সন্ধি বলা হয়। এবার বিষয়টা হলো, আমরা এটা সকলেই জানি যে ব্যঞ্জন বর্ণগুলো কখনো সাধারণত একা বসতে পারে না, ওরা স্বরবর্ণের সাহায্য নিয়ে বসে। তাই জন্য ব্যঞ্জন বর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলন এবং ব্যঞ্জন বর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণের মিলনে ব্যঞ্জন সন্ধি হয়ে থাকে। অনেক জায়গায় একটা প্রশ্ন দেখতে পাওয়া যায় যে ব্যঞ্জন বর্ণকে কয় ভাগে ভাগ করা যায়। এটার উত্তর হবে ব্যঞ্জন বর্ণকে আদৌ কোনো ভাগে ভাগ করা যায় না। অনেক জায়গায় 2, 3 এই সমস্ত থাকে, এগুলো ভুল। কারণ যেটা ভাগ করা যায় সেটা মূলত সংস্কৃত সন্ধি, তাকে 3 ভাগে ভাগ করা যায়। বাংলা সন্ধি, তাকে ভাগ করা যায়। আর নিপাতনে সিদ্ধ সন্ধি, তাকে ভাগ করা যায়। সন্ধির যদি শ্রেণী বিভাগ বলি তাহলে এই ক্ষেত্রে এই ভাগগুলো হয়, কিন্তু আলাদা করে স্বরসন্ধি বা ব্যঞ্জন সন্ধির কোনো ভাগ হয় না। এখানে যেটা হয় সেটা হচ্ছে ব্যঞ্জন সন্ধির নিয়ম, যে যে নিয়মে আমি ব্যঞ্জন সন্ধিগুলো করব। আমরা এবার নিয়মে আসবো। এই নিয়মগুলো যদি আমরা ঠিকভাবে দেখি বা বুঝতে পারি, তাহলে আমাদের পক্ষে ব্যঞ্জন সন্ধি করাটা মোস্ট ইজি হয়ে দাঁড়াবে। কিভাবে? যেমন দেখো এখানে একটা বলে দিয়েছি, প্রথমটা হচ্ছে পয়ের স্থানে গ হবে, এই নিয়মটা ঠিক আছে। প্রথম নিয়মটা হচ্ছে খুব ইজি, সেটা হচ্ছে পয়ের স্থানে গ হবে। কিন্তু সেটা কিভাবে হবে? সেটা হচ্ছে যে, যেমন দেখো বাগীশ্বরী এখানে আছে, বাগীশ্বরী, বাক যুক্ত ঈশ্বরী। তাহলে কি, এই যে দেখো এখানে গ ছিল, তার বদলে গ থাকলে এটা কি হয়ে গেল, ক হয়ে গেল। মানে কয়ে হয় এটা পরীক্ষায় দিতে পারে, আদারওয়াইজ এটা থাকবে। তো ক এর স্থানে গ বা গ এর স্থানে ক হয়ে যাবে, এটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে। যেমন আরেকটা উদাহরণ দিচ্ছি, দিগন্ত, দেখো পড়েই আছে দিগন্ত, দেখো গ আছে, তাহলে তোমাদেরকে মনে রাখতে হবে যে গ থাকলে তাহলে তো ক হয়, তাহলে দিক যুক্ত অন্ত। আর এক্ষেত্রে বারবার বলছি ব্যঞ্জন বর্ণের নিচে যেহেতু হসন্ত হবে, সেই জন্য এখানে তোমরা হসন্তটাকে ইউজ করবে। এখানে তোমরা হসন্তটাকে ইউজ করবে। তাহলে দেখো এই যে দিক যুক্ত অন্ত, দিগন্ত, তারপরে হচ্ছে তোমার বাগীশ্বরী, বাক যুক্ত ঈশ্বরী। আচ্ছা এবার ধরো আমি দিলাম বাগাড়ম্বর, বাগাড়ম্বর, ঠিক আছে। তাহলে বাক যুক্ত আড়ম্বর, বাগাড়ম্বর। বাক যুক্ত আড়ম্বর, বাগাড়ম্বর। আচ্ছা এবারে হচ্ছে তাহলে বাগাড়ম্বর হলো সেম, একদম এক। আচ্ছা এবার যদি আমি তোমাদেরকে বলি, বলো তো যে দিগ্ভ্রম কি হবে? দিগ্ভ্রম এই শব্দটা তাহলে কি হবে? তাহলে আমরা কি করব? তাহলে গ আছে, অবশ্যই ক বসাবো, তাহলে দিক যোগ হচ্ছে ভ্রম, একদম তাই, দিক যুক্ত ভ্রম, দিগ্ভ্রম, হসন্ত হবে, হ্যাঁ। আচ্ছা তাহলে এই হলো প্রথম নিয়মটা, যেখানে ক এর স্থানে গ ব্যবহার করা হবে। এবার আমরা আসি সেকেন্ড নিয়মটাতে। সেকেন্ড নিয়মটাতে সাধারণত খুব বেশি শব্দ পাওয়া যায় না, আমরা একটাই
একটাই শব্দ বেশিরভাগ জায়গাতেই দেখতে পাই, যেমন হচ্ছে চয়ের স্থানে বর্গীয় জ, বর্গীয় জ যেটা হচ্ছে চয়ের স্থানে বসেছে। যেমন শব্দটা যদি থাকে নিযন্ত, দেখো এই যে এক্ষেত্রে এই যে বর্গের জয়ের উঠে গিয়ে এখানে হয়ে গেছে চয়ে হসন্ত, তাহলে নিচ যুক্ত অন্ত নিযন্ত, এই শব্দটাই আমরা বেশি দেখতে পাই। এবারে হলো পরেরটা, যেটা হচ্ছে টয়ের স্থানে ডয় শূন্য র বসবে। টয়ের স্থানে ড অথবা ডয় শূন্য র বলে, ঠিক আছে, তবে বেশিরভাগ ক্ষেত্রে তোমরা দেখবে যে ডয় শূন্য রটাই বসেছে টয়ের স্থানে। যেমন দেখো স্বরদর্শন, এখানে ডয় শূন্য র আছে, তাহলে ডয় শূন্য র উঠে গেলে কি হবে, এখানে ট বসে যাবে, টয়ে হসন্ত, ষট যুক্ত দর্শন। এইটারই আরো বলছি শব্দ, যেমন হচ্ছে ষড়যন্ত্র, সব সেম হবে, দেখো ডয় শূন্য র আছে, সব ট বসবে। তারপরে হলো স্বরানন, যেটা পরীক্ষায় খুব আসে, স্বর যুক্ত আনন, তাহলে এখানে কি হবে শট, শট যুক্ত আনন, তাহলে ডয় শূন্য রটা উঠে যাবে, গিয়ে এখানে হয়ে যাবে শট যুক্ত আনন, তাহলে ডয় শূন্য র বদলে কি বসছে, ট বসছে, শট যুক্ত আনন। স্বর ঋতু, এই যে শব্দগুলো আছে এগুলো সব হচ্ছে ডয় শূন্য র উঠে গিয়ে ট বসবে। তাহলে প্রথম নিয়ম পড়লাম কয়ের স্থানে গ, তারপর পড়লাম চয়ের স্থানে বর্গীয় জ, তারপরে পড়ছি আমরা টয়ের স্থানে ডয় শূন্য র, ঠিক আছে। এবার দেখো পরের নিয়মটা বলছি, যেমন হচ্ছে তয়ের স্থানে দ, এর পরে একটা নিয়ম বলছি, সেটা হচ্ছে তয়ের স্থানে দ, এই নিয়মটা আমরা অনেক জায়গায় দেখব। এই যে তয়ের স্থানে হচ্ছে দ, কিভাবে দেখব, যেমন ধরো শব্দটা বললাম জগদীশ্বর, জগদীশ্বর, তাহলে এক্ষেত্রে কি হবে, জগৎ, এই যে দটা আছে দয়ের বদলে ত বসে যাবে, জগৎ যোগ ঈশ্বর, জগদীশ্বর। আচ্ছা সদিচ্ছা, তাহলে দেখো দ আছে ত বসবে, মানে এখানে খণ্ডীয় ত, সেটাই তো ত উচ্চারণ করছি, সৎ যুক্ত ইচ্ছা, সদিচ্ছা। তারপরে জগদীশ, জগদীশ হলো জগৎ যুক্ত ইস, দীর্ঘই হবে, ঠিক আছে, জগৎ যুক্ত ইস জগদীশ। এছাড়া আর কি হতে পারে, আর হতে পারে কৃদন্ত, কৃত যোগ হলো অন্ত, কৃদন্ত, কৃদন্ত কৃত যুক্ত অন্ত, কৃদন্ত, তাহলে তয়ের স্থানে অলওয়েজ দ বসছে। তাহলে এই নিয়মটা মনে রাখবে, তয়ের স্থানে দ। নেক্সট আর একটা নিয়ম বলবো, যেটা হচ্ছে পয়ের স্থানে ব, দেখো প থাকলে ব হবে, এই যেখানে আমি বলেছিলাম দেখো ক, এইটাতে সরি, এই যে উন্তস্ত জ র ল ব, এটা থাকলে, কিন্তু আমার মনে হয় যে এত জটিল করে বিষয়টাকে না ভেবে যদি আমরা সহজ করে ভাবি যে এই নিয়মটা কয়ের স্থানে গ, কারণ এগুলো যদি পূর্বপদের শেষে থাকে এত তো মনে রাখা পসিবল নয়, তাহলে ক থাকলে গ, এই নিয়মটা মনে রাখাটা বেশি পসিবল, তাই জন্য আমি এই জায়গাটা স্কিপ করে যেতে বলি। ক থাকলে গ, চ থাকলে বর্গীয় জ, এটা পড়তে অনেক সুবিধা হয় আমাদের। প থাকলে সেরকমই হচ্ছে ব, কি হচ্ছে বিষয়টা, প থাকলে ব কিভাবে, যেমন দেখো আমি বলেছি সুবন্ত, শব্দটা হচ্ছে সুবন্ত, তাহলে এখানে ব আছে, কি বসবে প, তাহলে সুব যোগ হচ্ছে অন্ত, সুবন্ত। তারপর অজ একটা শব্দ হয়, অব্জ যেটাকে আমরা বলি, অপ যুক্ত জ, এই শব্দটা, তাহলে এগুলো গেল প্রথম নিয়মটা। তাহলে এই প্রথমে যে কটা নিয়ম বললাম, 5টা নিয়ম বলেছি, কারোর কোনো কনফিউশন আছে এই 5টা নিয়ম নিয়ে, বা যদি বলো।
নিযন্ত শব্দটা হচ্ছে আসলে অ্যাকচুয়ালি কাউকে কি বলবো, নিযন্ত কথার অর্থ হলো যেখানে আমরা, এখানে তো মূর্ধন্য আছে, এটা নিজ অর্থে কিন্তু সেই অর্থে ব্যবহার করা হয় না, ঠিক আছে। এখানে নিযন্ত বলতে আমরা বুঝি যেটা মানে কোনো কিছুর কারণ অর্থে ব্যবহার করা হয়, কারণ। নিযন্ত বলতে কোনো কিছু কারণ অর্থে, আর নিযন্ত শব্দটা ওটা একটা মানে প্রত্যয়জাত শব্দ, ঠিক আছে, মানে ধাতু থেকে এসেছে, মানে নিজ প্রত্যয় থেকে, এই নিজ ধাতু থেকে এসেছে এই নিযন্তটা। কারণ অর্থে ব্যবহার করা হয় ওটা, ওটা নিজ, আর এটা একটা বিশেষণ পদ, হ্যাঁ, এই নিযন্তটা একটা বিশেষণ পদ। এটা নিজ ধাতু থেকে এসেছে। কোনো কিছু স্বার্থে কোনো কিছু করা হয়, কোনো কিছুর কারণে কিছু করা হয়, সেটাকে আমরা নিযন্ত। এবার বলো কারোর কোনো অসুবিধা কোনো একটা পয়েন্টে, কোনো কারণ, যে পাঁচটা বলেছি, কারোর কোনো অসুবিধা নেই তো, পরেরটাতে যাই। ওকে চলো, দেখ, প্রথম পাঁচটার পর সেকেন্ড যে নিয়মটা আমি বলবো সেটা হচ্ছে, সেকেন্ড সেকেন্ড নিয়মটা হচ্ছে পূর্বপদের শেষে স্বরবর্ণ আর পরপদের প্রথমে ছ থাকলে সন্ধিতে ছয়ে ছয় হয়। এই নিয়মটা খুব ভিভিআই, কারণ এই না, এই নিয়মটা তুলে অনেক সময় প্রশ্ন আসে, তোমাদের সেরকমই আমি প্রশ্নও দিয়েছি নোটসটা শেষে, যেটা হচ্ছে পূর্বপদের শেষে স্বরবর্ণ আছে আর পরপদের প্রথমে যদি ছ থাকে তাহলে সন্ধিতে ছয়ে ছয়ে হবে। যেমন একচ্ছত্র, তাহলে প্রথমে স্বরবর্ণ এক থেকে দেখো আমরা কি পাই, ক, একটাকে যদি বর্ণ বিশ্লেষণ করি তাহলে শেষে আমরা পাবো অ, আর ছত্র এখানে পাচ্ছি ছ, তাহলে প্রথমে স্বরবর্ণ আছে পূর্বপদের শেষে আর পরপদের প্রথমে ছ আছে, তাহলে ছয় ছয় হলো একচ্ছত্র। আচ্ছন্ন, প্রথমে স্বরবর্ণ তারপর দেখো ছ, সেখান থেকে ছয়ে ছয় এলো, তাহলে এখানে হচ্ছে তোমার ছয়ে ছয়, তাহলে এটা হলো আচ্ছন্ন। তাহলে এটা হচ্ছে আচ্ছন্ন, ঠিক আছে। তাহলে সিমিলার আরেকটা আমি দেখাচ্ছি, ধরো বললাম বিচ্ছেদ, তাহলে কি হবে, বি, বি থেকে বিটাকে বিশ্লেষণ করে লাস্টে হর্ষই, আর এখানে হচ্ছে ছেদ, তাহলে বিচ্ছেদ। এইভাবে পূর্ণচ্ছেদ, অনুচ্ছেদ, রবিচ্ছবি, মূলচ্ছেদ, বৃক্ষচ্ছায়া, এগুলো সব পরীক্ষায় আসে, প্রত্যেকটা খুবই কমন এই শব্দগুলো, যার মধ্যে পূর্ণচ্ছেদ, বৃক্ষচ্ছায়া, রবিচ্ছবি আর মূলচ্ছেদ, এই চারটে আমরা সন্ধির ক্ষেত্রে প্রশ্নে ভীষণ দেখতে পাই। দেখো শব্দগুলো বলে দিচ্ছি, মূলচ্ছেদ, পূর্ণচ্ছেদ, তারপরে হলো রবি ছায়া, তারপরে হচ্ছে বৃক্ষ ছায়া ইত্যাদি। তাহলে এগুলো হলো তোমার, তাহলে এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে তোমার ছয় ছয়, মানে ছ থাকলে ছয় ছয় হবে, প্রথমে স্বরবর্ণ তারপর ছয় ছয়, এই ছ তারপরে তাহলে বেরোবে হচ্ছে ছয় ছয়, এইটা। আচ্ছা এবার আরেকটা নিয়ম বলছি, ক থাকলে আমরা একটা দেখেছি গ হয়, তোমরা এটা দেখলি,
এবার ক থাকলে আরেকটা নিয়ম হচ্ছে উঙ হয়, যেটার একটাই শব্দ আছে, এই শব্দটা অনেক সময় দেয়, সেটা হচ্ছে দিং নাক। দিন, দিং নাক, এই শব্দটা দেখতে পাবে অনেক জায়গায়, এই দিং নাক। ঠিক আছে, আমরা দেখেছি ক থাকলে গ হয়, কিন্তু এবার দেখছি ক থাকলে উঙ হয়। যেমন দিক যোগ হচ্ছে নাক, এটা হলো দিং নাক। ওকে, দিং নাক, তাহলে ক থাকলে উঙ হয়। আর একটা দেখছি আমরা ট থাকলে, যেটা পড়িয়েছিলাম ডয় শূন্য র হয়, ট এর স্থানে ডয় শূন্য র পড়ছিলাম বারবার। এক্ষেত্রে আরেকটা হয় যে ট থাকলে মূর্ধন্য হয়, ট থাকলে মূর্ধন্য হয়, সেটা হচ্ছে ষণ্মাস। ষণ্মাস, ষট যুক্ত মাস। ষণ্মাস, যেটা হলো ষট যুক্ত হচ্ছে মাস। দেখো, ষণ্মাস, ষট যুক্ত মাস, যেখানে আমরা ট দেখেছিলাম, এখানে হওয়ার কথা কি ছিল, তোমার কি বলে ডয় শূন্য র হওয়ার কথা ছিল, ষড়মাস হওয়ার কথা ছিল, কিন্তু এখানে হয়েছে ষণ্মাস, মানে ট থাকলে মূর্ধন্যও হবে। ওকে, আচ্ছা এবার হলো মাত্র বা ময়ট। মাত্র বা ময়ট এই জাতীয় প্রত্যয় যদি সন্ধিতে ব্যবহার করা হয়, মাত্র বা ময়ট এই জাতীয় প্রত্যয়, এটা প্রত্যয়, এই জাতীয় প্রত্যয় যদি আমরা সন্ধিতে ব্যবহার করি, তাহলে কি হবে, সর্বদাই বর্গের পঞ্চম বর্ণটা হবে। কেন হবে, যদি আমি বলি চিন্ময় শব্দটা, তাহলে চিত যুক্ত হচ্ছে ময়, চিন্ময়, তাই তো। দেখো এই যে চিন্ময় দন্তের ন, বর্গের পঞ্চম বর্ণ, মানে বর্গের পঞ্চম বর্ণ, ঠিক আছে, তথ দধ দন্তের ন, চিত যুক্ত ময়, দেখো ময় হয়েছে। মাত্র বা ময় এই জাতীয় বা ময়ট প্রত্যয় ব্যবহার করা হচ্ছে। সেম হচ্ছে বাংময়, দেখো সবগুলোর ক্ষেত্রেই কিন্তু দেখো বর্গের পঞ্চম বর্ণটা রয়েছে বাংময়। এক্ষেত্রে কি হবে, বাক যুক্ত হলো ময়। পরের নিয়মটা হচ্ছে তন্ময়, সিমিলারলি তৎ যুক্ত ময়। আরেকটা হচ্ছে তন্মাত্র, যদি মাত্র থাকে, তৎ যুক্ত মাত্র, তৎ যুক্ত মাত্র, এটা তদ হবে, ত দ হবে, এটা ঠিক আছে, ত দ হবে। আরেকটা হলো কিঞ্চিত মাত্র, যেটাকে বলা হয় কিঞ্চিত যুক্ত মাত্র, কিঞ্চিত মাত্র, এইটা দন্তের নয়ে ময়ে আকার তয় রফলা, এই যে এই শব্দটা, তাহলে এটা হবে কিঞ্চিত যুক্ত মাত্র। যেমন তদ যুক্ত মাত্র, তার মানে মাত্র বা ময়ট বা ময় এই জাতীয় প্রত্যয় থাকলে অলওয়েজ দেখতে হবে স্পেলিং এ বর্গের পঞ্চম বর্ণ থাকবে। বর্গের পঞ্চম বর্ণ মানে কি, উঙ ইঙ মূর্ধন্য দন্তের ন ম, এইগুলো। এই অবধি হলো, যদি কারোর কোনো কোয়েশ্চেন থাকে জিজ্ঞাসা করতে পারো, যদি কারোর কোনো কোয়েশ্চেন থাকে জিজ্ঞাসা করতে পারো। ব্যঞ্জন সন্ধির প্রচুর নিয়ম। নেক্সট চলো, আচ্ছা এই অবধি আমরা পড়ছিলাম, প্রথমে দুই নিয়ম অবধি পড়েছিলাম, তিনেরটায় আসি। ত, ত বা দ, ত বা দ এর পরে থাকলে
বা দয়ের পরে থাকলে, মানে এটা হচ্ছে পূর্ব পদে, মানে শেষে যদি থাকে তাহলে চয়ে চয়ে বা চয়ে ছয়ে হবে। কেউ কিছু বলবে? আচ্ছা, ত বা দয়ের পরে থাকলে, অর্থাৎ এখানে কি বলতে চেয়েছে, এখানে বলছে যে, এখানে বলছে ত বা দয়ের পর চ বা ছ থাকলে, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে চয়ে চয়ে বা চয়ে ছয়ে হবে। এই যে এখানে এই যে চ আছে, মানে বর্গের যদি পূর্ব পদে ত আর দ হচ্ছে শেষে রয়েছে, ঠিক আছে, আর পরপদে, এটা উল্লেখ করে নেবে এই জায়গাটা, পরপদে চ অথবা ছ রয়েছে, তাহলে সেক্ষেত্রে চয়ে চয়ে বা চয়ে ছয় হবে। কিভাবে হবে? যেমন চলচ্চিত্র, দেখো পূর্ব পদের শেষে ত আসছে এখানে, আর পরপদে কিন্তু কি আছে, প্রথমেই চ আছে, তাই জন্য চলচ্চিত্র চয়ে ছয়। বিপদ ছায়া, তাহলে বিপদ, এখানে দ এসেছে পূর্ব পদের শেষে, পরপদের প্রথমে আছে ছ, তাহলে চয়ে ছয়ে হয়েছে বিপদ ছায়া। আচ্ছা, এবার এখানে আমি আরো কিছু বলছি, যেমন দেখো বলছি সচ্চরিত্র, সেম হবে সৎ যোগ চরিত্র, সচ্চরিত্র। যেমন দেখো উচ্ছেদ, উৎযুক্ত ছেদ, উচ্ছেদ। তাহলে এই নিয়মগুলো মনে রাখতে হবে। নেক্সট, নেক্সট নিয়মটা বলছে যদি শব্দের শেষে আবার দ বা ধ থাকে এবং দ্বিতীয় শব্দের প্রথমে যদি ক খ ত প শ থাকে, তাহলে দ আর ধ এর স্থানে ত হবে। মানে প্রথম পূর্ব পদের শেষে রয়েছে দ ধ, আর পরপদের প্রথমে রয়েছে ক খ ত প শ, ক খ ত প শ। সেটা যদি হয় তাহলে কি হচ্ছে, এই আগের যে দ আর ধ রয়েছে সেটা কিন্তু লুপ্ত হয়ে যাবে, আগের যে দ আর ধ রয়েছে সেটা লুপ্ত হয়ে যাবে। আগের যে হ্যাঁ, আগের যেটা রয়েছে সেটা লুপ্ত হয়ে যাবে, গিয়ে কি হবে না, সেখানে আমরা দেখব যে দ ধটা লুপ্ত হয়ে গিয়ে সেখানে ত বসে যাবে। যেমন দেখো তৎপরতা, ঠিক আছে, দেখো তদ, এই যে দ আছে আর এখানে ক খ ত প শ ছিল, তাহলে প বসেছে, তাহলে এখানে হয়ে গেল তৎপরতা, ত খণ্ডত্ব। তদ পুরুষ, দেখো এখানে তৎ, এখানে প বসেছে, আর তদ পুরুষ, এইগুলো। বলছে প্রথমে যদি ত আর দ থাকে, সিমিলারলি পূর্ব পদে যদি ত আর দ থাকে, আগেরটা বলেছিল দ আর ধ, এখানে আমি বলছি ত আর দ যদি থাকে, আর পরের পদে যদি বর্গীয় জ থাকে বা ঝ থাকে, তাহলে সেক্ষেত্রে কি হবে, তাহলে ত আর দ এর পরিবর্তে এই যে তোমার কি বলে ত আর দ এর পরিবর্তে সেখানে কি হবে, বর্গের জ বা ঝ যুক্ত হয়ে গিয়ে বর্গের জয়ে জয় বা বর্গের জয়ে ঝয়ে হবে। কেন হবে, কিভাবে হবে? যেমন দেখো আমি বলছি কুজ্ঝটিকা, কুত, ত বসেছে প্রথমে আর এখানে আছে ঝ, তাহলে যদি ঝ থাকে অলওয়েজ বর্গের জয়ে ঝয়ে হয়, তাহলে জন্য স্পেলিং এ দেখো কুজ্ঝটিকা হয়েছে। আর যদি প্রথমে এই দেখো ত আছে, পরেরটায় বর্গের জ আছে, যদি শুধু বর্গের জ থাকে তাহলে দুটোই বর্গের জয়ে জয়ে হবে, তাহলে সেই জন্য জয়ে জয়ে জগৎ জননী হয়েছে। সিমিলারলি আরেকটা দেখাচ্ছি, সজ্জন, দেখো সৎ, প্রথমে এখানে ত প্লাস হচ্ছে বর্গের জ দন্তে ন, যেহেতু বর্গের জ আছে তাই জন্য এখানে বর্গের জয়ে জয়ে হয়েছে, মানে দুটোই বর্গের জ হয়েছে। সিমিলারলি উজ্জ্বল, বিদ্যোজ্জন, জগৎ জননী, সব এই শব্দগুলো হবে। এই বিদ্যোজ্জন শব্দটা ভীষণ আসছে আজকাল পরীক্ষায়, বিদ্যুৎ যুক্ত জন।
বিদ্যৎ যুক্ত জন, বিদ্যুৎজন। আচ্ছা, উজ্জ টিকাটা ওই জয়ে ঝয়ে যেটা আছে শুধুমাত্র ঝ থাকলে তবেই ওটা হবে, ঠিক আছে, মানে বর্গের জয়ে ঝ। নেক্সট হলো পরের নিয়মটা হচ্ছে একটা, যেটা হচ্ছে যদি ত বা দ প্রথমে থাকে, যদি প্রথমে ত বা দ থাকে, আচ্ছা এটা অনেকটা এতে চলে গেছে, এই জায়গাটা বুঝিয়ে দিচ্ছি। যদি ত বা দ প্রথমে থাকে, ত বা দ প্রথমে থাকলো, তারপর যদি ট থাকে তাহলে সেটা হয়ে যাবে টয়ে টয়, ঠিক আছে, মানে টয়ে টয়। তাহলে প্রথমে ত বা দ আছে, তারপর যেমন দেখো ট, যেমন ধরো আমি শব্দটা বলছি, বৃহৎ টিকা, তাহলে বৃহৎ যুক্ত টিকা, প্রথমে দেখো ত আছে তারপর ট আছে, তাহলে বৃহৎ যুক্ত টিকা টয়ে টয়ে হচ্ছে বৃহৎ টিকা। যেমন দেখো তৎ টিকা, যেমন হচ্ছে তদ যোগ হচ্ছে টিকা, তৎ টিকা। তৎ টিকা, তাহলে এই নিয়মটা গেল। আর যদি বলো যে তয়ের বা দ তারপর যদি ঠ থাকে তাহলে কি হবে, তাহলে টয়ের ঠয়ে হবে, ঠিক আছে। এই নিয়মটা অত বেশি চলে না, যেমন ওই একটাতেই চলে মহৎ ঠাকুর, ওটা দেয় না, ওটা ঠিক নয় নিয়মটা। আচ্ছা, এবার ত বা দ ধরো আছে প্রথমে, তাহলে তারপর যদি ড থাকে তাহলে কি হবে, তাহলে সেক্ষেত্রে হবে ডয়ে ডয়, তাহলে সেক্ষেত্রে হবে ডয়ে ডয়, ঠিক আছে। কিভাবে হবে সেটা, যেমন দেখো উড্ডিন একটা শব্দ আছে, উড্ডিন, তাহলে উদ যুক্ত হচ্ছে ডিন, উদ্দিন, উদ যুক্ত হচ্ছে ডিন, উড্ডিন, এই শব্দটা। হলো এটুকু। আচ্ছা, এর পরের নিয়মটা যেটা বলছিলাম, এই নিয়মটা বোঝো, যেমন প্রথমে দেখো ত বা দ আছে, তারপর যদি তালবস স হবে, তাহলে ওটা হয়ে যাবে চয়ে ছয়ে ব বা চয়ে ছয়, ঠিক আছে। যেমন দেখো উচ্ছ্বাস, উত যুক্ত শ্বাস, দেখো তালবস স এর নিচে ব আছে বলে এখানে চয়ে ছয়ের নিচে ব হয়েছে। চলত যুক্ত শক্তি, দেখো এখানে ত আছে, প্রথমটাই বলেছে ত অথবা দ, তাই আছে ত, প্লাস হচ্ছে শক্তি, তালবস স আছে বলে এটা হয়েছে চয়ে ছয়, চলত শক্তি। এই নিয়মটা আরেকটা দেখো, যেমন হচ্ছে উচ্ছ্বসিত, উচ্ছ্বসিত কি হবে বলো, উৎ যুক্ত হলো শোষিত, ইয়েস, উৎ যুক্ত শোষিত, সেটা হলো উচ্ছ্বসিত। আচ্ছা, বাকিরা বুঝতে পারছো তো? একা রিমিকারই আনসার দেখছি, বাকিগুলো কোথায়?
ওকে চলো নেক্সট। এই নিয়মটা হলো। পরেরটা হচ্ছে এই যে চ আর জ, এটা পরীক্ষায় ভীষণ আসে। চ অথবা জয়ের পর ন থাকলে নয়ের স্থানে কি হবে, যেমন হচ্ছে রাজ্ঞী। যেমন হচ্ছে দেখো বর্গের জ আর ইঙো আছে, তাই তো? এখানে সন্ধি বিচ্ছেদ করার নিয়ম হচ্ছে রাজটা যেমন বর্গের জ আছে সেটা বসে যাবে রাজ, তারপরে হচ্ছে এই ইঙোর পরিবর্তে বসবে দন্তের ন। তাহলে পূর্ব পথে চ অথবা জ, তারপর ইঙোর স্থানে এই যে ইঙো, না ইঙো স্থানে ন হবে, ন। ঠিক আছে, রাজিন। যেমন হচ্ছে যোগ্য, দেখো যজ যুক্ত ন, এটা তো। কিন্তু যদি আমি বলি যে যাজ্ঞা, তাহলে কি হবে? তাহলে এই শব্দটা কিন্তু চ বসবে, যাচ যুক্ত না। ইঙোটা অ্যাজ ইউজুয়াল ইঙোর বদলে নয় বসবে, শুধু এখানে বর্গের জ আছে, বর্গের জ বসবে না, সেই জায়গায় যাচ বসবে, যাচ যুক্ত। এইটা পরীক্ষায় আসে, যার মধ্যে এগুলো আমরা খুব একটা দেখতে পাই না, যোগ্য আর রাজ্ঞীটাই বেশি দেখতে পাই। ঠিক আছে, আচ্ছা এরপরে হলো, এর পরের দুটো নিয়ম খুব ইজি। তালব স আর ট যদি থাকে, তালবে স আর এই পেটকাটা, সরি পেটকাটা মূর্ধন্য শয়ে টয়ে যদি থাকে, তাহলে পেটকাটা মূর্ধন্য স মানে মূর্ধন্য স আর ত বসবে। যেমন দেখো বৃষ্টি, যেখানে বৃষ যুক্ত তি, অর্থাৎ টয়ের বদলে ত বসেছে। এবার যদি এটা থাকতো বৃষ্টি বলে এটা সম্ভব হয়েছে, যেমন দেখো উৎকৃষ্ট এই শব্দটা, তাহলে উৎকৃষ যুক্ত হলো ত, উৎকৃষ যুক্ত হচ্ছে ত। উৎকৃষ যুক্ত হচ্ছে ত। হলো, তার মানে ট আছে মূর্ধন্য শয়ে টয়ে, সেখান থেকে ত। ঠিক আছে, এবার যেমন দেখো ষষ্ঠ, ষষ্ঠতে দেখো এখানে ঠ আছে আর কিন্তু ট নেই, তাহলে ট থাকলে তো ত হচ্ছিল, তাহলে ঠ থাকলে কি হবে? ঠ থাকলে হবে হচ্ছে থ। তাহলে ষষ যুক্ত হলো থ, ষষ্ঠ। সিমিলারলি ষষ্ঠী, ষষ যুক্ত হচ্ছে থি, ষষ্ঠী। হলো। নেক্সটটা হচ্ছে দেখো প্রশংসা। আমরা সবাই একটাই ভুল করি, আমরা যখনই দেখি উনেশ্বর হয়েছে সবাই ম বসিয়ে দিয়ে চলে আসি, না, সব জায়গায় ম বসবে না। উনেশ্বর আছে, তার সঙ্গে যদি তালবস্য, মূর্ধন্য স, দন্তের স, হ এইগুলো থাকে শব্দের মধ্যে, তাহলে কিন্তু সেখানে দন্তের ন বসবে। যেমন দেখো প্রশংসা, হিংসা, হিন যুক্ত সা। ঠিক আছে, তারপরে হচ্ছে হ ব্রিং হিত, মানে বৃন যুক্ত হিত, দেখো সব দন্তের ন বসেছে। দংশন, সাপোজ এখানে উনেশ্বর আছে এবং তালবস্য আছে, তাহলে এক্ষেত্রে হবে দন যুক্ত হলো সন, দংশন। এই যে এইটা, হিংসাটা পরীক্ষায় খুব আসে, হিন যুক্ত হচ্ছে সা, এই যে দন্তের স আছে তাই জন্য এখানে দন্তের ন হয়েছে, উনেশ্বর আছে তবু দন্তের ন হয়েছে। আর ম কখন হবে? যখন হচ্ছে তোমার উঙয় কয়ে, উঙয় গয়ে, ক এইগুলো থাকবে গ, তখন আমরা দেখব সেখানে কিন্তু ঘ এই শব্দগুলো রয়েছে, সেগুলো থাকলে ম হবে। এই যে ম হয়েছে উঙয় কয়ে, দেখো সঙ্গীত উঙয় গয়ে, শুধুমাত্র ক, শুধুমাত্র গ, যেমন হচ্ছে সংগত, সোমযুক্ত গত, এইগুলো। পতঙ্গ, পতম যুক্ত গ, সব হচ্ছে ম বসবে।
এই যে সোম যুক্ত গি। আর একটা ধরো বলছি সংঘ, যেটা বললাম ঘ, ঘ থাকলেও ম বসবে, সম যুক্ত ঘ, সংঘ। তাহলে সংকলন, অহংকার, সংকর, সংকট, সংগতি, সংঘাত, এই সমস্ত শব্দে আমরা দেখছি যেখানে গ, ঘ, উঙয় কয়, উঙয় গয় এই সমস্ত গুলো রয়েছে, সেক্ষেত্রে ম বসবে। এই অবধি বলো, কারোর অসুবিধা আছে কিনা ব্যঞ্জন বর্ণের নিয়মে? ম্যাম, বল। ম্যাম বলছি 7 নম্বরের যে নিয়মটা লেখা আছে না, ওই লেখাটা কি এইটা হতো না যে চ অথবা ছ, ছ থাকলে তারপরে যদি দন্ত না থাকে তাহলে সেই জায়গায় ই হয়? হ্যাঁ, কিংবা এটাকে এভাবেও ঘুরিয়ে অনেক সময় করা যায় যে চ কিংবা বর্গীয় জ, ছ না বর্গীয় জ, যদি তারপরে যদি দন্তের ন থাকে তাহলে নয়ের স্থানে ইং হবে। মানে অথবা তুমি যদি এটাকে ঘুরিয়ে ইউজ করো মানে নয়ের স্থানে ইংই হবে, আর এটাকে যদি আমরা ঘুরিয়ে ইউজ করি তাহলে ওই ইং স্থানে আর কি দন্তের ন, এই আর কি। তো নয়ের স্থানে ইং হয়, করে দাও, অসুবিধা নেই। এরপর ন হবে, তাই ন থাকলো, না হয়ে গেছে। হ্যাঁ ম্যাম, ঠিক আছে। হ্যাঁ বলো, কারোর কোনো কোয়েশ্চেন আছে বলো। আগের দিনের গুলো কবে হবে, টাস্ক গুলো কবে মেলানো হবে শুনি। ম্যাম কালকে কালকে ক্লাস নেবেন তো কালকে তাহলে মিলিয়ে দেবেন। কালকে নেবো না, কালকে না, হয় শুক্রবার করো নইলে রবিবার করো, কবে করবে বলো সেদিন। তাহলে শুক্রবার দিন করান। ঠিক আছে, শুক্রবার কারোর অসুবিধা নেই তো? বাকিরা ফ্রাইডে ফ্রি আছো তো? হয়ে যাবে হোমওয়ার্ক সকলের, ওই দিনকে মিলিয়ে দেবো। সাবিউর? হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, তাহলে ফ্রাইডে 8টা থেকে ক্লাস নেব, ওকে? আচ্ছা, এগুলো হলো মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট একদম ব্যঞ্জন বর্ণের রুলস, ঠিক আছে? আচ্ছা, এবার কিছু কিছু স্থানে তালবস্য, মূর্ধন্য ষ, দন্তের স, হ থাকলেও ম বসে, যেমন হচ্ছে সংশয়, যেমন হচ্ছে কিংবদন্তি, সেটা খুব রেয়ার, ঠিক আছে? এগুলো হলো ব্যতিক্রম। আবার যেমন ত এর পূর্বে মানে ত আছে, পূর্বে অবস্থিত ম এর স্থানে দন্তের ন, যেমন হচ্ছে যেমন গন্তব্য, গম যুক্ত তব্য, দেখো গন্তব্য, কিন্তু, কিন্তু, গন্তব্য, তারপরে হলো কিন্তু, গন্তব্য, তারপরে হলো যেমন ধরো শান্ত, এই তিনটে শব্দতেই দেখো করে দিচ্ছি কিন্তু, তাহলে কিম যুক্ত তু, কিম যুক্ত তু, এটা হচ্ছে কিন্তু, গন্তব্য থেকে হচ্ছে গম যুক্ত তব্য, গন্তব্য, আর শান্ত থেকে হচ্ছে শাম যুক্ত হলো ত, সব ম বসেছে। দেখো পুরো ব্যঞ্জন বর্ণের রুলস মোটামুটি ভাবে শেষ। যদি কারোর কোনো প্রশ্ন থাকে ব্যঞ্জন বর্ণকে কেন্দ্র করে তাহলে করতে পারো। রাহুল, প্রিয়াঙ্কা, কোনো কোয়েশ্চেন? মায়া?
ওকে, চলো তাহলে আমরা পরেরটা আজকে সন্ধিটা কি কমপ্লিট করে দেবো তো? কারোর অসুবিধা হবে না তো একদিনে? দেখো কমপ্লিট করে নাও, তাহলে প্র্যাকটিস করতে সুবিধা হবে। কমপ্লিট করে দিই বাকিরা। আচ্ছা, নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি আর নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি, এই দুটো সন্ধি আছে। আমি আগের দিনকে বলেছিলাম কিছুটা পড়াতে গিয়ে, নিপাতনে সিদ্ধ সন্ধির ক্ষেত্রে যেটা বলবো যে অবশ্যই যে সন্ধিটা, সন্ধির আমরা এই যে নিয়মগুলো পড়লাম, স্বরসন্ধির এতগুলো নিয়ম পড়ছি, ব্যঞ্জন সন্ধির এতগুলো নিয়ম পড়ছি, তো এই সন্ধির নির্দিষ্ট নিয়ম মেনে যে সন্ধি হয় না, সন্ধির নিয়মগুলো মেনে যে সন্ধি হচ্ছে না, তাকে আমরা নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি বলে থাকি, অথবা নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি বলি। ঠিক আছে, তাহলে স্বরসন্ধির নির্দিষ্ট মেনে হচ্ছে না। যেমন আমি বলেছিলাম, দেখো কুলোটা, কুল যুক্ত অটা, এটা সন্ধির নিয়ম মেনে কিভাবে হবে? আমরা সকলেই জানি কুল থেকে পাচ্ছি অ, আর তারপরে আমরা পাচ্ছি এখানেও হচ্ছে অ, তাই যদি হবে তাহলে শব্দটাতে তো কুলাটা হওয়া উচিত ছিল, অ প্লাস অতে তো আ হয়, আমরা তো তাই পড়েছি, কিন্তু এখানে আমরা পাচ্ছি কি কুলোটা, দেখো ল, শুধু অ আছে, তাহলে এটা নির্দিষ্ট সন্ধির নিয়ম মেনে হয়নি, তাই জন্য এটা হলো কুলোটা। এরকম একটা আমি লিস্ট দিয়েছি, যে লিস্টটা করে গেলে আমার মনে হয় না যা নিপাতনে সিদ্ধ অন্যান্য কোনো জায়গা থেকে আসতে পারে। যেমন গবাক্ষ, গো যুক্ত অক্ষ গবাক্ষ, ও প্লাস অ, এই নিয়মটাতে এখানে দিয়েছে। ঠিক আছে, তাহলে এখানে গবাক্ষ, এই যে ও প্লাস অ, এই নিয়মটা দিয়েছি, এইভাবে কখনো হয় না। আমরা সবসময় অ দিয়ে শুরুটা বেশিরভাগ ক্ষেত্রেই করি, তাই তো? ও দিয়ে কখনো শুরু করি না, তাই এটা নিয়মের বাইরে। গবেন্দ্র, তাই তো, গবেন্দ্র। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, হ্যাঁ একটা যেখানে বলতে পারো, যেটা আমরা বলছি ও দিয়ে যেটা শুরু করার, সেটি আমরা অব পড়েছিলাম না, তাহলে গো মানে ও যদি প্রথমে থাকে, তাহলে স্বরবর্ণটা কি হবে? গ বাক্য। ও থাকলে কি হয়? ও থাকলে হয়, আমরা পড়েছিলাম অব, কিন্তু এখানে আছে আব, গ বাক্য, আব, দেখো আকার আছে, তাহলে ও থাকলে আমরা কি পড়েছিলাম? অপ হবে না, তাই জন্য এই নিয়মটা মেনে হয়নি, তাই এটা সন্ধির নিয়মের বাইরে, তাই জন্য এটা নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি। পরে নেক্সট গবেন্দ্র, দেখো গো যুক্ত ইন্দ্র, ও আছে প্লাস, তাহলে এখানে তো গবেন্দ্র, একার হয়ে গেছে, এটাও হবে না। বিম্বষ্ঠ, বিম্ব যুক্ত ওষ্ঠ, তাহলে বিম্ব অ যুক্ত ও, তাই তো, তাহলে অ যুক্ত ওতে কি হয়? ও হয়। এখানে কি সেই নিয়মটা আছে? নেই, এখানে অ প্লাস ও, মনে পড়ছে স্বরসন্ধির নিয়মগুলো? ও হওয়ার কথা ছিল। নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি পড়তে গেলে কিন্তু তার নিয়মগুলো মাস্ট, মানে স্বরসন্ধির নিয়মগুলো মাথায় রাখতে হবে, তবেই মনে রাখতে পারবে। বিম্ব থেকে আমরা অ পাচ্ছি, আর ওষ্ঠ থেকে আমরা ও পাচ্ছি। এর মধ্যে না বর্ণ বিশ্লেষণটা শিখিয়ে দেবো, তাহলে সুবিধা হবে ক্লাস করতে। নেক্সট দিন দেখি, নইলে নেক্সট উইকে করিয়ে দেবো। বিম্ব যুক্ত ওষ্ঠ, তাহলে বিম্বষ্ঠ, তাহলে ঔকার হচ্ছে, ঔকার হওয়ার কথা, কিন্তু ঔকার হবে না, এখানে বিম্বষ্ঠ আছে। আচ্ছা, এখানে আরেকটা ধরো আমি বলছি, শব্দটা দশার্ণ, দশ যুক্ত হচ্ছে ঋণ, এটা কি হয়? হয় না, দশ যুক্ত ঋণ সন্ধির নিয়ম মেনে হয় না। প্রৌঢ়, এটা আসে খুব। শুদ্ধ যুক্ত ওদন, এটাও দেখো উকার নেই। প্রৌঢ়, প্রযুক্ত ঊর্ধ্ব, তাহলে প্রৌঢ়, এটাও নেই। ঠিক আছে, সব এগুলো বাদ দিয়ে সারঙ্গ, তারপরে হচ্ছে স্বৈর, সযুক্ত ইরো, দীর্ঘই আছে, সেই জন্য হবে না।
মার্তণ্ড, এটাও বোধহয় আছে। মার্তযুক্ত, এই ইন মার্তযুক্ত অণ্ড, মার্তণ্ড। যখনই এই আর্ত যে ব্যাপারটা রয়েছে, সাধারণত ঋত, ঋণ এইগুলো চলে আসে, এখানে নেই সেটা। তারপর হচ্ছে অক্ষৌহিনী, অক্ষযুক্ত উহীন, অক্ষৌহিনী। এখানে তো ঔকার যখন আছে, এখানে তো ও হওয়ার কথা ছিল, অ প্লাস ও তবেই তো ঔকার হবে, কিন্তু এখানে তো সেটা নেই, তাই জন্য কি হবে? অক্ষৌহিনী। অক্ষযুক্ত উহীনী, এখানে তো ও হওয়ার কথা ছিল, এখানে দীর্ঘও হয়ে গেছে। তাহলে বোঝা গেল স্বরসন্ধির নিয়মগুলো, নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি। আর স্বরসন্ধির মতো ব্যঞ্জন সন্ধির ক্ষেত্রেও আমরা যে নিয়মগুলো পড়েছি, ব্যঞ্জন সন্ধির ক্ষেত্রেও আছে যেগুলো ব্যঞ্জন সন্ধির নিয়ম মেনে হয় না। যেমন হচ্ছে গো যুক্ত পদ, গো যুক্ত পদ, যেমন হচ্ছে গোষ্পদ, তাই তো। বিশ্বামিত্র, বিশ্বযুক্ত মিত্র, বিশ্বামিত্র। বৃহস্পতি, দেখো বৃহৎ যুক্ত পতি। তারপর দেখো দ্বীপ যুক্ত লোক, দুর্লোক, এইগুলো। এই আস্পদ, এটা আহ যুক্ত, এখানে তোমার কি বলে বিসর্গটা বসেনি, সেই জন্য এটা আস্পদ হয়েছে। এই যে আহ যুক্ত চর্য, যদি এটা সন্ধির নিয়ম ভেবে বলি, কিন্তু সেটা বসবে না, আ যুক্ত চর্য হবে। এই যে পরস্পরের ক্ষেত্রেও তাই, বিসর্গ অনেকে বসিয়ে দেয় প্রথমটাতে, সেটা হবে না, ভুল। পর যুক্ত পর, পরস্পর। আচ্ছা একটা জিনিস বলি, আমাকে বলো এইটার কি হবে? বনস্পতি। ওকে, বলো যে এটার সন্ধি বিচ্ছেদ করলে কি হবে? এইটা হবে না এইটা হবে, আমাকে বলো। বনযুক্তপতি হবে। বনযুক্তপতি হবে নাকি বনযুক্তপতি? বনযুক্তপতি। এক্স্যাক্টলি, বনযুক্তপতি হবে। বনযুক্তপতি হবে, বনস্পতি, বনযুক্তপতি, এটা ভীষণ দেয়। আর অনেক জায়গায় আমি দেখেছি এই বনযুক্তপতি এটা করে দিয়েছে, এটা ভুল, রং, এটা আনসারটা, এটা করবে না কেউ, ঠিক আছে? উত্তর হবে এটা, বনস্পতিতে উত্তর হবে এইটা। এটা গেল ব্যঞ্জন সন্ধি। এবার পড়িয়ে দেব হচ্ছে বিসর্গ সন্ধি। পরে যদি নোটগুলো বাড়িতে তোলা থাকে না, তাহলে কিন্তু কিছু করার নেই। বি কেয়ারফুল, বারবার বলছি, তাতে পরীক্ষা কিন্তু একটা টাইমে চলে আসবে, নোটগুলো তোলাই থাকবে, এগুলো যেন প্র্যাকটিস হয়। কারণ এটা কিন্তু মনে রাখতে হবে, প্রত্যেকে তোমরা পড়াশোনা করছো, একটা নির্দিষ্ট ফিস দিয়ে পড়াশোনা করছো, সেটা তো অবশ্যই টাকাটা তো একটা ব্যাপার আছে, ঠিক আছে? সেটা তো প্রত্যেককে ইনকাম করতে হয়, তাই না, কষ্ট করে। তো সেটা যাতে ফুলফিল হয়, যাতে ভবিষ্যতে চাকরি হয়ে যায়। কারণ আমি জানি করাপশন এত বেশি, এত এত সমস্যা হচ্ছে, কিন্তু দেখো যে একটা নির্দিষ্ট সময় পর এইভাবে তো করাপশন সারা জীবন চলতে পারে না। আর করাপশন যা হয়, স্ক্যাম বারবার হয় না, স্ক্যাম একবারই হয়। ম্যাম, ম্যাম বলছি ওই নবোদয় বিদ্যালয়গুলোতে শিক্ষক শিক্ষিকা নিয়োগ হবে, বিজ্ঞপ্তি জারি হয়েছে, যদি ফর্ম ফিল আপ কম্পালসরি স্টার্ট করবে, হবে। যদি তোমার কি বলে ম্যাম,
হ্যাঁ, কিন্তু ওখানে মানে সিটেট চাই ম্যাম, সিটেট সিটেট তো কোয়ালিফাইড প্রাইমারির তো ক্ষেত্রে লাগে যারা পিজি টিচারের জন্য বলছি না, না এখানে মানে পর্যন্ত মাধ্যমিক পর্যন্ত ম্যাম, মাধ্যমিক পর্যন্ত সিটেট চাই, ঠিক আছে, আর যারা পিজি টিচার হবে তাদের সিটেট চাই না। আচ্ছা, হ্যাঁ, পিজিতে কি এবারে এখন হচ্ছে? এটা বুঝতে পারছি না যে ওইটাই হচ্ছে কথা, সেটাই তো বুঝতে পারছি না আমি। কেন আক্ষেপ শুনলাম নাকি? পাওনি নোটিফিকেশনটা? না, পুরো নোটিফিকেশনটা আমি পাইনি ম্যাম। আমি সেই যে আর এক জায়গায় যেখানে জেনারেল পেপারটা পড়ি ওইখানে স্যার গ্রুপে দিয়েছিলেন। হ্যাঁ, সুমন্ত স্যার উনি লিখেছিলেন যে এই জুন মাসেই আবেদন শুরু হবে। আর দিয়া তখন দেখলাম যে সিটেট চাই, যারা পিজি টিচারের জন্য অ্যাপ্লাই করবে তাদের সিটেট না হলেও চলবে, এটা লিখেছিলেন। এবারে আমি তো এটাই স্যারকে ভাবলাম যে পরের দিন কালকে পড়তে যাব, যদি একবার সময় হয় তো স্যারকে একবার জিজ্ঞাসা করব যে মানে মনে হয় যেন বিএড কমপ্লিট লাগবে এখানেও। হ্যাঁ, এখানে বিএড আমার কমপ্লিট তো এখনো কমপ্লিটই হচ্ছে না। সেন্ট্রালে সব বিএড কমপ্লিট লাগবে। রাজ্য সরকার হলে ওটা ছেড়ে দেয়, মানে বিএড এ জাস্ট ভর্তি হলেই হবে। ওটাই তো সমস্যা। এই তো সব বেরিয়ে যাচ্ছে আর বিয়েটা শেষ হচ্ছে। বের হবে তোমার তো এবারে complete হয়ে এই যাবে। নবোদয়ের কি ম্যাম? নবোদয় মাঝে মাঝেই বেরোবে ম্যাম এই এবার। নবোদয় স্কুলে, হ্যাঁ, এর যে মানে ম্যাম নবোদয়ে তো বেশি সিট সংখ্যাটা, সিট সংখ্যা কম থাকে, কিন্তু ম্যাম যে পায় তার একবারে বিশাল ব্যাপার। আমারই চেনা জানা একটা দিদি পেয়েছে ইংলিশে, মানে প্রচুর মাইনে ম্যাম, তো সেন্ট্রালে। ঢুকিয়ে 70,000 টাকা। হ্যাঁ, হ্যাঁ, বলছি যে বাংলার তো কম খুব থাকে ভালো খুবই, চাকরি। ওদের অন্যান্য সাবজেক্টে বাংলার থাকে কমই কিন্তু থাকে। বাংলায়, হ্যাঁ বাংলায় তো খুবই, বাংলা তো নেই না, ওই থার্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে যদি থাকে তখন আলাদা কথা। হুম ম্যাম এতে কি মানে সিলেবাসটা একই হয়? মানে এই আমাদের টেটের যে এসএলএসটি যে সিলেবাস, সেটা কি মানে সেটা আর এটা একই সিলেবাস? না, একই সিলেবাস নয়। হয়তো সাহিত্যের ইতিহাস হ্যাঁ, আমি ওটাই ভাবছিলাম যে সিলেবাস একটা। ঠিক আছে, আমি দেখছি। হ্যাঁ, মনে হয় এই ব্যাকরণ আর সাহিত্যের ইতিহাসটা এক হবে, বাকিটা মনে হয় এক হবে না, বাকি গল্প কবিতাগুলো এক হবে না। ওরা হচ্ছে যেমন ওই বিহারে যেমন আমাদের পিএসসির যেমন সিলেবাসটা ওই বিষয়টা ফলো করে, ওই জাতীয় ফলো করে। মানে আমাদের এই যেমন এই গদ্য পদ্য পড়তে হয়, ওদের ওই গদ্য পদ্য তো নেই, ওদের উপন্যাস, কোনো ছোট গল্প, বিখ্যাত উপন্যাস, এই সবগুলো নেই, বিখ্যাত কবিতা। হ্যাঁ ম্যাম, মানে সিট কম হলেও কিন্তু মানে প্রায় বেরোয় নবোদয়ের শিক্ষক নিয়োগ। কেভিএস মানে সিলেবাসটা একটু টাচে থাকলে ভালো। কেভিএস কেন্দ্রীয় বিদ্যালয় আর নবোদয় আর হচ্ছে তোমার এই আর্মি পাবলিক স্কুল, যেগুলো এগুলো সব ডিফেন্সে প্রায় সময়ই বেরোয়। বছরে মোটামুটি একটা দুটো করে থাকেই ওদের। হ্যাঁ ম্যাম, তারপরে একলব্য মডেল স্কুল, হ্যাঁ হ্যাঁ, ওটাও তো এই ধরনেরই পরীক্ষা, সেন্ট্রালেরই। একলব্যটা তো কিছুদিন আগে বেরোলো না, বিশ্বজিৎ? হ্যাঁ, ওটার পরীক্ষা হয়ে গেল। একলব্যটা ওই ইএমআরএস তো, হুম হুম ওই ইএমআরএস টা এখনো বেরোয়নি, ওটা বেরোবে। কিন্তু ম্যাম ওটার অনেক সিলেবাস, মানে বাংলার যা সিলেবাস, তারপরে আবার জেনারেল পেপার পড়তে হবে, এইগুলো রয়েছে। আরে বাবা, তোমাদের এখন যা অবস্থা তাতে কিছু না কিছু তো লেগে পড়তেই হবে, তাই না? হ্যাঁ সেটা, তারপরে ওই একটা হিন্দির পার্ট রয়েছে, ওই কিছু কম্পালসারি, ওই কম্পালসারি পেপারও আছে। তারপরে আবার ত্রিপুরা বোর্ডের মানে ত্রিপুরা বোর্ডের পাঠ্য বইটা পড়তে হবে বাংলা। এই এতগুলো আমি ডাউনলোড করেছিলাম, তারপর ভয় পেয়ে আমি ওটাকে করে ফেলেছি, বন্ধ করে দিয়েছি। আচ্ছা চলো বিসর্গ সন্ধিটা পড়িয়ে দিই। এখন আর ভয় পেলে হবে না, চাকরি পেতে গেলে পড়তে হবে, কিচ্ছু করার নেই। দিনরাত এক করে পড়তে হবে। ত্রিপুরা বোর্ডের অনেকগুলো মানে টেক্সট রয়েছে, তো মানে ওই ওই প্রশ্নগুলো দেখছিলাম। 11-12 যে রয়েছে বই, দুটো বই, একটা দুটো করে বই রয়েছে, ওইটা রয়েছে। তারপরে সাহিত্যের ইতিহাস যেরকম আদি থেকে একদম পুরো শেষ অবধি এরকম বলা আছে, কিন্তু উল্লেখ করে দেওয়া নেই যে এতগুলো, মানে এই শতক ওই শতক এভাবে দেওয়া আছে। হুম হুম
এইরকম আমি দেখেছিলাম সিলেবাসটা, তখন দেখলাম যে মানে এই বিষয়টা দেখলাম, আচ্ছা আচ্ছা, তখন আবার পিএসসি। হ্যাঁ হ্যাঁ, বিসর্গ সন্ধিটা হচ্ছে যে বিসর্গের সঙ্গে স্বরবর্ণ বা ব্যঞ্জন বর্ণের মিলন, মানে বিসর্গ দেখতেই পাচ্ছ এখানে বিসর্গ কোনোদিন একা বসতে পারে না, যার জন্য দেখো এখানে সব এগুলো হয়েছে। কখনো বিসর্গ, চন্দ্রবিন্দু, চাঁদ এরা তো একা বসতে পারে না, কোনো একটা স্বরবর্ণ বা ব্যঞ্জন বর্ণের সাহায্য নিয়ে এদেরকে বসতে হয়। তো হ্যাঁ, তো আমরা দেখতে পাচ্ছি যে যখন কোনো সাহায্য নিয়ে বসতে হবে সেটা অবশ্যই স্বরবর্ণ বা ব্যঞ্জন বর্ণকে সাহায্য নিয়ে বসতে হবে, তবেই হবে। তাকে আমরা বলবো, তার মিলনে যে সন্ধি তাকে আমরা বলবো, অর্থাৎ এই দুটো বর্ণের মিলনে যে সন্ধি হবে তাকে আমরা বলবো বিসর্গ সন্ধি। এবার বিসর্গ সন্ধির আবার কতগুলো নিয়ম আছে, বা বিসর্গ সন্ধিকে দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে র র জাত বিসর্গ, আর একটা হচ্ছে দন্তে স জাত বিসর্গ। ঠিক আছে, একটা হলো র, আর একটা হচ্ছে দন্তের স। দন্তের স, ওকে। আচ্ছা, তাহলে এবার কি রকম ভাবে হবে দেখ। এবার আমাদের নিয়মটা যদি আমরা পড়ি, তাহলে ধরো তালবশ শয়ে চয়ে আছে কোন শব্দে, দুশ্চিন্তা, দুশ্চরিত্র, নভশ্চর, এই যে শব্দগুলো দুশ্চিন্তা, দুশ্চরিত্র, তারপরে হচ্ছে নভশ্চর, তারপরে হচ্ছে নিশ্চিত, তারপর হচ্ছে পুনশ্চ, দেখো সব তালবশ শয়ে ছয়, পুনঃ যুক্ত চ, সবগুলোতে বিসর্গ হবে। মনশ্চক্ষু, তাহলে এই ধরনের শব্দতে দেখো দুশ্চরিত্র, দু যুক্ত চরিত্র, নভশ্চর, নভ যুক্ত চ, ঠিক আছে, নভশ্চর। তাহলে এই যে শব্দগুলো রয়েছে তাকে আমরা বলছি তোমার বিসর্গ দিয়ে সেগুলো হবে। সিমিলারলি তালবশ শয়ে ছয়ে দিয়ে যেগুলো রয়েছে, যেমন শিরশ্ছেদ, পরীক্ষায় খুব আসে এই শব্দটা, শিরশ্ছেদ, শির যুক্ত হলো ছেদ, শিরশ্ছেদ। নিশ্ছিদ্র, এই যে শব্দগুলো নি যুক্ত ছিদ্র, এই যে শব্দগুলো হচ্ছে তোমার তালবশ শয়ে ছয়ে দিয়ে। আচ্ছা, তালবশ শয়ে টয়ে দিয়েও আছে, যেমন ধনুষ টঙ্কার, দেখো ধনু যুক্ত টঙ্কার, ধনুষ টঙ্কার। নিষ্ঠুর, দেখো ঠ পেটকাট মানে সরি পেটকাটা মূর্ধন্য শয়ে টয়ে দিয়ে আছে, পেটকাটা মূর্ধন্য শয়ে ঠয়ে দিয়ে আছে, যেমন নিষ্ঠুর, নি যুক্ত ঠুর। তাহলে এই শব্দগুলো, যেমন দন্তের শয়ে তয়, যেমন হচ্ছে দুস্তর। নেক্সট ওয়ান হচ্ছে নিস্তেজ, নি যুক্ত তেজ। তারপরে হচ্ছে মনস্তত্ত্ব, মন যুক্ত তত্ত্ব, এই যে শব্দগুলো। তারপর হচ্ছে শিরস্ত্রাণ, শির যুক্ত ত্রাণ। ইতস্তত, ইত যুক্ত তত। মনস্তাপ, মন যুক্ত তাপ, মনস্তাপ। ইত যুক্ত হচ্ছে তত। এবার হলো তারপরে হচ্ছে মনস্তাপ, মন যুক্ত তাপ, তারপরে মনস্তত্ত্ব। এই শব্দগুলোর ক্ষেত্রে
তোমার এটা হবে বিসর্গ সন্ধি, ঠিক আছে। এছাড়াও র জাত যেগুলো, যেমন দেখো প্রাতরাশ, মানে বর্গের তৃতীয় চতুর্থ পঞ্চম এই সমস্ত জায়গায়, ঠিক আছে। যেমন ধরো প্রাতরাশ, অহরহ, অহ যুক্ত অহ ইকুয়াল টু অহরহ, এই যে শব্দ অহরহ, তাহলে এক্ষেত্রে কি হবে? অহ যোগ হচ্ছে অহ, অহরহ। যেমন হচ্ছে প্রাতরাশ, প্রাত যুক্ত প্রাত যুক্ত আশ হবে প্রাতরাশ। পুনরুক্তি, পুনঃযুক্ত উক্তি, পুনরুক্তি। প্রাতর উত্থান, প্রাতঃ যুক্ত উত্থান, এইগুলো। আবার দন্তের ন মানে আ জাতীয় শব্দ প্লাস র জাত, যেমন দেখো নিরবধি, নি যুক্ত অবধি, নিরবধি। এটা তোমাদেরকে একটা আলাদা আমি লিস্ট করে দেবো, শুধু বিসর্গ সন্ধি নিয়ে। নিরতিশয়, নিরতি মানে নি যুক্ত অতিশয়, নিরাকার, সব দন্তের ন দিয়ে আছে, দেখো নিরাকার, নি যুক্ত হলো আকার, এগুলো র জাত, দেখো র আছে সবগুলোতে। নিরঙ্কুশ, নি যুক্ত অঙ্কুশ, নিরঙ্কুশ, এইগুলো। নি যুক্ত আমিষ, নিরামিষ, এটা হচ্ছে তোমার নিরাভরণ, নি যুক্ত আভরণ, নিরাভরণ। হলো এগুলো। সিমিলারলি দেখো, এছাড়া দুর্যোগ, নির্যাতন, এগুলো সব বিসর্গ হবে এই শব্দগুলো। জ্যোতির্ময়, আবির্ভাব, আবির্ভাব শব্দটা পরীক্ষায় খুব আসে, আবি যুক্ত ভাব, আবির্ভাব, এগুলো কিন্তু সব র জাত। তোমাদের বলেই দিয়েছি, একটা র জাত আর একটা দন্তের স জাত, ঠিক আছে। আচ্ছা, দন্তের সতে যেমন আমরা পড়ি মন, তোমার নিস্তব্ধ, ঠিক আছে। তারপর হচ্ছে দুস্থ, দুঃখ যুক্ত স্থ, বক্ষস্থল, বক্ষ যুক্ত স্থল। আবার নিপাতনে সিদ্ধ বিসর্গ সন্ধি আছে, যেমন হচ্ছে মনীষা, মন যুক্ত মানে মনস যুক্ত ঈশা বলে তো, মন যুক্ত ঈশা। যেমন হচ্ছে অহরাত্র, অহ যুক্ত রাত্র, অহর্নিশ, অহ যুক্ত নিশ, অহর্নিশ। এগুলো হচ্ছে সব নিপাতনে সিদ্ধ বিসর্গ সন্ধি। শুধুমাত্র বিসর্গ সন্ধির ক্ষেত্রে একটা লিস্ট করে দেব। আর বাংলা সন্ধি, বারবার বলেছি, বাংলা সন্ধিতে, খাঁটি বাংলা সন্ধিতে কি হয়, শুধুমাত্র স্বরসন্ধি আর ব্যঞ্জন সন্ধি হয়, কোনো রকম বিসর্গ সন্ধি নেই। বাংলায় কোনো বিসর্গ সন্ধি নেই, ওটা সংস্কৃততেই একমাত্র হবে। যেমন দেখো ঢেকি, শাল, এগুলো কিন্তু ব্যঞ্জন। আবার স্বরবর্ণর ক্ষেত্রে মানে স্বরসন্ধি, যেমন ঠাকুর আলী, ঠাকুর যুক্ত আলী, ঠিক আছে। যেমন হচ্ছে মিতালি, মিতা যুক্ত আলী। তারপরে হচ্ছে দুষ্টামি, দুষ্ট যুক্ত আমি, এইগুলো। যেমন অর্ধেক, অর্ধ যুক্ত এক, শতেক, আরেক, এগুলো সব তোমার কি বলে বাংলা সন্ধির স্বরব সন্ধি, বাংলা স্বরসন্ধি। এগুলো ইজি, দেখলেই বুঝতে পারবে। যেমন ঢেকি যুক্ত শাল, ঢেক শাল। তারপর হচ্ছে কোথ থেকে, কোথা যুক্ত থেকে। মিশ কালো, মিশি যুক্ত কালো। ডাকঘর, দেখো ডাক যুক্ত ঘর। যেমন দেখো চারটি, চার যুক্ত হলো টি, চারটি। তারপরে হচ্ছে আন্না, আমরা বলি না আন্না, মানে আর যুক্ত না, আন্না।
আর যুক্ত না, আর না, এই জাতীয়। তাহলে এগুলো হচ্ছে মোটামুটি ভাবে ইজি, খুব একটা কম আসে তুলনামূলক বাংলার সন্ধিগুলো। এবার বলো পুরো সন্ধিটা কমপ্লিট, কারো যদি কোনো প্রশ্ন থাকে করতে পারো, কোনো জায়গায় যদি দেখো যে কারোর কোনো কোয়েশ্চেন আছে করতে পারো। এখানে আমি প্র্যাকটিস সেট দিয়েছি, সেগুলো প্র্যাকটিস করবে। কোনো সন্ধিতে যদি কারোর মনে হয় যে কোনো একটা নিয়মে প্রবলেম হচ্ছে, দেখো এতগুলো দিয়েছি, সাথে সাথে জিজ্ঞেস করবে, আগে একবার দেখো, আমি তারপরে বলে দেবো সবগুলো। শুধু সন্ধিটা করবে এখান থেকে, ঠিক আছে? শেষে কতগুলো শব্দ আছে ওগুলো দেওয়া থাক, কিন্তু সন্ধিটা প্র্যাকটিস করো। যদি কারোর কোনো নিয়মে কোনো সমস্যা থাকে জিজ্ঞাসা করো। কৃষ্ণদাস কবিরাজ আজকে পড়িয়ে দেব। চৈতন্য জীবনী সাহিত্য থেকে তোমাদের বৃন্দাবন দাস আছে, কৃষ্ণদাস কবিরাজ আছে, তাই তো? আচ্ছা, আমাদের মঙ্গল কাব্যতে কি কি বাকি আছে একটু বলো তো, নেক্সট দিনকে তাহলে এই দুটো শেষ করব। মঙ্গল কাব্যতে কি কি বাকি আছে? কেতকা দাস হয়ে গেছে, বিজয় গুপ্ত, বিজয় গুপ্ত হয়েছে, কেতকা দাস হয়েছে, বাকিরা হয়নি। ঘনরাম চক্রবর্তী, মুকুন্দরাম চক্রবর্তী, রূপরাম আছে, রূপরাম, রূপরাম করতে হবে, তোমাদের পিএসসি তে আছে রূপরাম। ঠিক আছে, তাহলে ঘনরাম, রূপরাম, মুকুন্দ চক্রবর্তী এগুলো করিয়ে দেবো। মানে ভারতচন্দ্র তো হয়ে গেছে, তাহলে সবার আগে কেতকা দাস, ঘনরাম এই দুটো, আর মুকুন্দরাম আর বৃন্দাবন দাসের হচ্ছে তোমার এদিকে চৈতন্য জীবনী সাহিত্য, এই চারটে আগে নেক্সট দিনকে কমপ্লিট করিয়ে দেবো। দিলে এই দিক থেকে এগুলো কমপ্লিট হয়ে যাবে, তাহলে ইসলামী সাহিত্যতে যেতে পারবে। তাহলে বাকি থাকবে ইসলামী সাহিত্য আর শাক্ত পদাবলী। কারণ এরপর আমাদেরকে শুরু করতে হবে আধুনিক যুগ, যেটা খুবই মারাত্মক, বিশাল বড়। চলো কৃষ্ণদাস কবিরাজটা দেখো, একদিন পড়া জিজ্ঞাসা করব কৃষ্ণদাস কবিরাজ থেকে, যেটুকু যেটুকু হয়েছে একটু পড়া করে রাখো। এত সবাই চুপচাপ ক্লাস করতে ভালো লাগে। আচ্ছা, চৈতন্য জীবনী সাহিত্য নিয়ে যারা আলোচনা করেছেন, আমি একবার বলে দিয়েছিলাম যে ওই ওদের মধ্যে যেটাকে আমরা বলে থাকি মূলত এবার অনেকে আলোচনা করেছেন, তোমাদেরকে দুটো পড়তে হয়, ঠিক আছে? একটা হলো কৃষ্ণদাস কবিরাজ, আর একটা হচ্ছে বৃন্দাবন দাস। বৃন্দাবন দাস আদি কবি যেটাকে বলা হয়, আর তারপরে হলো কৃষ্ণদাস কবিরাজ। এছাড়াও লোচন দাস আছে, জয়ানন্দ আছে, ওটা তোমাদেরকে তো দেয়নি সিলেবাসে, তো দরকার নেই। চলো কৃষ্ণদাস কবিরাজ, যিনি চৈতন্য জীবনীকার হিসাবে অবশ্যই শ্রেষ্ঠ, এবং তার কাব্যে
দার্শনিকতা দার্শনিকতা দেখা গেছে, তার কাব্যে দার্শনিকতা দেখা গেছে। মোটামুটি বিমান বিহারী মজুমদার যিনি বলছেন ওনার জন্ম 1527 খ্রিস্টাব্দে, নোটে দেওয়া আছে। আবার সতীশচন্দ্র, দেখো এই যে জগৎবন্ধু ভদ্র আর একটা হচ্ছে সতীশচন্দ্র রায়, এই দুজন বলছেন সতীশচন্দ্র রায় যে ভদ্রলোক আছে উনি আবার বলছেন যে ওনার জন্ম হচ্ছে 1496 খ্রিস্টাব্দে। সতীশচন্দ্র রায়, ঠিক আছে, এই ভদ্রলোক এবং এই ভদ্রলোক সতীশচন্দ্র রায়, এনারা বলছেন এই সাল। আবার সুকুমার সেন যিনি বলছেন, সুকুমার সেন মানে জন্ম বৃত্তান্ত নিয়ে অনেক কথা, মানে সালের অনেক মতভেদ আছে, ঠিক আছে। জন্ম বৃত্তান্ত নিয়ে বলা যায় সুকুমার সেন বলেছে যে 1560 থেকে হচ্ছে 80, 1560 থেকে 80 খ্রিস্টাব্দ। আবার অসিত বাবু বলছেন, অসিত কুমার বন্দ্যোপাধ্যায় যার বই তোমরা পড়ো, তিনি আবার বলছেন যে 1590 এর পর জন্মগ্রহণ করেন, 1590 এর পর জন্মগ্রহণ করেন। এতগুলো মতভেদ আছে। তো মনে করা হয় যে কৃষ্ণদাস কবিরাজ সপ্তদশ শতাব্দীর প্রথম ভাগে কাব্যটি সমাপ্ত করেন, সপ্তদশ শতাব্দীর প্রথম ভাগে। কাব্য সমাপ্ত করেন। আচ্ছা, পিতা এই যেটা বললাম, পিতা ছিল ভগীরথ, মাতা ছিলেন সুনন্দা দেবী। পিতা ছিলেন ভগীরথ এবং মাতা ছিলেন সুনন্দা দেবী। জন্মস্থান হচ্ছে বর্ধমান, জন্মস্থান বর্ধমান জেলার কাটোয়ার কাছে ঝামটপুর, ঠিক আছে, বর্ধমানের কাটোয়ার কাছে ঝামটপুর। এই যে এটা ঝামাট না, এটা ঝামট, ঝামটপুর। বর্ধমান জেলার কাটোয়ার নিকটবর্তী ঝামটপুর এলাকা, যেখানে কৃষ্ণদাস কবিরাজের জন্ম। জন্মস্থান হলো বর্ধমান। আচ্ছা, শিষ্য ছিলেন নিত্যানন্দের। আচ্ছা, তিনি মূলত একজন অকৃতদার বৈষ্ণব ছিলেন, তিনি ছিলেন অকৃতদার বৈষ্ণব। সম্ভ্রান্ত বৈদ্য বংশজাত, তাহলে তিনি ছিলেন বৈদ্য বংশজাত, বৈদ্য বংশজাত। কবি ছিলেন নিত্যানন্দের শিষ্য। গুরু নিত্যানন্দের দ্বারা তিনি স্বপ্ন পেয়েছিলেন এবং বৃন্দাবনে চলে যান এবং সেখানে গিয়ে বৈষ্ণব মহাজনদের কাছে তিনি এই শাস্ত্র অধ্যয়ন শুরু করলেন, শাস্ত্র অধ্যয়ন শুরু করলেন। শ্রী চৈতন্য চরিতামৃত শ্রী চৈতন্য ভাগবতের একটা পরিপূরক গ্রন্থ। শ্রী চৈতন্য চরিতামৃত, যেটা তার গ্রন্থের নাম বা কাব্যের নাম, শ্রী চৈতন্য চরিতামৃত ছিল শ্রী চৈতন্য ভাগবতের একটা পরিপূরক গ্রন্থ, ঠিক আছে। আচ্ছা, মূলত বৃন্দাবন দাস যিনি লিখেছিলেন এই যে শ্রী চৈতন্য ভাগবত, তো তার গ্রন্থেরই বলা যেতে পারে একটা পরিপূরক গ্রন্থ হচ্ছে শ্রী চৈতন্য চরিতামৃত। শুধুমাত্র বৃন্দাবন দাস যেখানে আদি এবং মধ্যখণ্ডকে তার কাব্যে বেশি গুরুত্ব দিয়েছেন, কিন্তু চৈতন্য লীলার ক্ষেত্রে অন্তঃখণ্ডকে বেশি গুরুত্ব দিয়েছেন হচ্ছে কৃষ্ণদাস কবিরাজ। তাহলে বৃন্দাবন দাস যেখানে আদি এবং মধ্যখণ্ডকে গুরুত্ব দিয়েছিলেন, এই অন্তঃখণ্ডকে গুরুত্ব দেন
অন্তঃখণ্ডকে তিনি গুরুত্ব দেন, ঠিক আছে। আচ্ছা, কৃষ্ণদাস কবিরাজের 3টি খণ্ডে 62টি অধ্যায় রয়েছে, যেখানে তিনি কাব্যটিকে বিভক্ত করেছেন। আদি খণ্ডতে 17টা, মধ্যখণ্ডতে হচ্ছে তোমার 25টি, আর অন্তঃখণ্ডতে হচ্ছে 20টা, ঠিক আছে। তাহলে মোট হচ্ছে 62টা খণ্ড। তিনটি খণ্ড রয়েছে। এখানে একটা বলি, ওনার এই কাব্যটা, ওনার স্বীকারোক্তি থেকে জানা যায় যে তিনি শুধুমাত্রই ইতিহাস লিখতে চাননি, বা শ্রী চৈতন্যদেবের জীবন কাহিনী লিখতে চাননি। ইতিহাস লেখা তার কোনো উদ্দেশ্য ছিল না। তিনি চৈতন্যদেবের চৈতন্য জীবনের গূঢ় তাৎপর্য বিশ্লেষণ করতে চেয়েছেন তার কাব্যে। তাই সেই দিক থেকে এই ভেতরকার তাৎপর্য যেহেতু তিনি বিশ্লেষণ করতে চেয়েছেন, সেই দিক থেকে এটা শুধুমাত্রই কোনো জীবনী কাব্য নয়, মানে কোনো অটোবায়োগ্রাফি নয়। এটা হচ্ছে এক কথায় সন্ত জীবনী বা হেগিওগ্রাফি, যেটাকে আমরা বলে থাকি। তাহলে ওনার কাব্যটা ছিল মূলত হেজিওগ্রাফি, ঠিক আছে, যেটাকে আমরা বলে থাকি সন্ত জীবনী। এটা কোনো বায়োগ্রাফি মানে অটোবায়োগ্রাফি নয়, আত্মজীবনী বা জীবন চরিত নয়, অটোবায়োগ্রাফি নয়, ওকে, যেটাকে আমরা বলে থাকি আত্মজীবন বা জীবন চরিত। আত্মজীবনী ঠিক না, মানে জীবন চরিত, বায়োগ্রাফি হবে এটা, সরি বায়োগ্রাফি, কারণ এটা তো চৈতন্যদেব লেখেননি, বায়োগ্রাফি হবে, ঠিক আছে। এটা কোনো জীবনী নয়, ঠিক আছে, এটা হলো সন্ত জীবনী। এটা খেয়াল রাখবে, সন্ত জীবনী, যেখানে যে ব্যক্তির শুধুমাত্র ইতিহাস লেখাটাই, তার সম্পর্কে লেখাটাই বড় কথা নয়, তার জীবনের ভেতরকার, তার অন্তর্নিহিত, তার জীবনের গূঢ় তাৎপর্য, তিনি কি করতে চেয়েছেন, সেইগুলো লেখাটাই হচ্ছে তার জীবনের একমাত্র উদ্দেশ্য। আচ্ছা, এখানে দেখো আমি এই যে ওনার জন্ম, এগুলো শ্লোক সংখ্যা কত, মৃত্যু কত সালে, কাব্য রচনা কত সালে করেছেন, সেগুলো তো দিয়েছি। এছাড়া আমি বারবার বলেছি যে উনি কিন্তু অন্তর্লীলা তোমার কি বলে গুরুত্বপূর্ণ তার কাব্যের মধ্যে, কারণ চৈতন্য জীবনে বারবার শেষ কয়েক বছরে তিনি বারবার তিনি উন্মত্ত হয়ে গেছিলেন, দিব্যোন্মত্ত যেটাকে বলা হয়, তার বর্ণনা দিয়েছেন, ঠিক আছে। তো এই জন্য এটা একটা শ্রেষ্ঠ গ্রন্থ। এটা কেন শ্রেষ্ঠ গ্রন্থ, আমরা চৈতন্য জীবন চরিতামৃত দেখতে গেলে কতগুলো তত্ত্ব পাই, আমি তোমাদের বোধহয় করিয়েছিলাম, নইলে নোটটা আবার দেব, যেখানে আমরা অচিন্ত ভেদাভেদ তত্ত্ব, আমাদের পড়তে হবে না, শুধু এর মিনিংটা জেনে রাখতে হবে, জিনিসটা কি। অচিন্ত ভেদাভেদ তত্ত্ব, সাধন সাধ্য সাধন তত্ত্ব, রাগানুগা ভক্তি, রসলীলা, এই যে 4টে তত্ত্ব আছে, এর সবগুলোই কিন্তু কৃষ্ণদাস তার কাব্যে তুলে ধরেছেন। বেসিক্যালি অচিন্ত ভেদাভেদ তত্ত্ব, যেখানে তিনি বলছেন তিনি ব্রহ্ম এবং জীবের সম্বন্ধ করেছেন। গৌড়ীয় বৈষ্ণব দর্শন, তার বিরুদ্ধে অনেকে প্রতিবাদ করেছিল, যেটা হচ্ছে চৈতন্যদেব রূপ সনাতনকে একটা শিক্ষা দিয়েছিলেন, সেই শিক্ষার ভিত্তিতে তিনি বলেছেন যে ব্রহ্ম আর জীবনের মধ্যে যেমন ভেদ আছে, তেমনি অভেদও আছে। যারা নাস্তিকবাদী, যারা বেদান্ত দর্শন, তারা মানে মায়া বলে মনে করে বেদান্তকে, ঠিক আছে। তিনি তো গৌড়ীয় বৈষ্ণব দর্শনে বিশ্বাসী, তিনি বলেন যে এই অচিন্ত ভেদাভেদ তত্ত্ব, গৌড়ীয় বৈষ্ণব দর্শন, যেটা তিনি বলছেন যে সংসারে থেকেই সেটা সম্ভব করাটা, তার জন্য কোনো নাস্তিক হতে হয় না, বা তার জন্য কোনো ব্রহ্ম জীবন নয়, ব্রহ্ম আর জীবের মধ্যে ভেদাভেদ রয়েছে, এই কথা তিনি বলেন। মানে এখানে হচ্ছে ঈশ্বর জীবে ভেদ এবং অভেদ, এই দুই বর্তমান, এই বৈপরীত্য মানুষের জীবনে থাকবেই, তার উপর বেস করেই জীবনটাকে চালাতে হবে। এমন নয় যে শুধুমাত্র ঈশ্বরকেই তুমি সেবা করে যাবে, জীব আর ঈশ্বরের মধ্যে অবশ্যই পার্থক্য থাকবে। সেটাই হলো অচিন্ত ভেদাভেদ তত্ত্ব। এই তত্ত্বটাকে চৈতন্যদেব তুলে ধরেছেন তার কাব্যে। গ্রন্থটাতে সমাজ, দর্শন, সাহিত্য, ইতিহাস সবই আছে। তার অন্যান্য রচনাগুলো দিয়েছি, কৃষ্ণ কর্ণামৃতের টিকা, গোবিন্দ লীলামৃত, এইগুলো। তারপর গোবিন্দ দাসের কর্চা আবিষ্কার করেন পরবর্তীকালে জয়গোপাল গোস্বামী।
ঠিক আছে, যেটা প্রকাশিত হয় 1895 খ্রিস্টাব্দে। এটা চৈতন্যদেবের দাক্ষিণাত্য পশ্চিম ভারত ভ্রমণ করেছিলেন, যেটা পয়ার ছন্দে লেখা, সেই অর্থে মানে পরবর্তীকালে গোবিন্দ দাস যে এই তোমার চৈতন্যদেব শেষের দিকে যে যে জায়গাগুলো তিনি ভ্রমণ করেছিলেন সেইগুলোর অর্থে বলা হয়েছে। গ্রন্থটিতে প্রায় ওই সব মিলিয়ে 11,526টা শ্লোক রয়েছে। 11,526টা শ্লোক রয়েছে। এই গ্রন্থের উৎস শ্রীমদ্ ভাগবত, শ্রীমদ্ ভাগবত গীতা, বিষ্ণু পুরাণ, পদ্মা পুরাণ, নৃসিংহ পুরাণ, মহাভারত, শ্রীরূপ গোস্বামীর ভক্তি রসামৃত সিন্ধু, মুরারি গুপ্তের কর্চা, এইগুলো এসব গ্রন্থ থেকে তিনি উৎস নিয়েছেন। তাহলে টোটাল 11,526টি শ্লোক আছে। এই জাতীয়গুলো ভালো করে পড়বে। এই শেষ যে অন্তটা রয়েছে, খণ্ডটা, যেখানে একটা কুকুরকে পর্যন্ত এই কৃষ্ণ নাম শোনানো হয়েছিল এবং তার মনে যে ভক্তির তোমার কি বলে শিবানন্দ সেন তার কুকুরকে কৃষ্ণ নাম বলিয়ে তাকে মুক্তি দেওয়া হয়। ঠিক আছে, মানে একটা কুকুরের ওপরেও যে কৃষ্ণ নামের যে প্রভাব পড়তে পারে সেইটাও দেখিয়েছিলেন। তারপর পুরীতে গিয়ে কাদের সঙ্গে তিনি দেখা করেন, এই সমস্ত জায়গাগুলি প্রত্যেকটার বিবরণ রয়েছে এই কাব্যে। সমগ্র শ্রী চৈতন্যের জীবন কাহিনী, মানে শুধুমাত্র জীবন নয়, প্রত্যেকটা জায়গায় গিয়ে তিনি যে ধরনের তত্ত্ব প্রচার করতে চেয়েছিলেন সবটাই শ্রীকৃষ্ণ দাসের শ্রী চৈতন্য এই সরি কৃষ্ণদাস কবিরাজের শ্রী চৈতন্য চরিতামৃততে তুলে ধরা হয়েছে। কারোর কোনো প্রশ্ন আছে চৈতন্য চরিতামৃত নিয়ে? তাহলে এটা পড়ে রাখবে অবশ্যই। নেক্সট দিনকে আমরা দেখি একটু অন্যরকম কিছু করি। সাহিত্যের ইতিহাসের তো ওই পাঠটা বাকি আছে, আচ্ছা করব। তার বদলে এক কাজ করি, আমরা বরং সেই দিনকে নেক্সট দিনকে আমরা একটু কি বলবো, কোনি স্টার্ট করতে পারি। কোনি স্টার্ট করব। শেক্সপিয়ার আর কোনি দেখি, ঠিক আছে? ওকে, চলো তাহলে আজকে রাখি এই পর্যন্তই। কারোর কোনো প্রশ্ন আছে? চলো।